হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা দেখব জেটেড বেঙ্গলি, ঠিক আছে। বেঙ্গলি যে ক্ষেত্রীয় ল্যাঙ্গুয়েজটা থাকবে 30 নম্বর, ঠিক আছে, সেইটা নিয়ে আজকে ক্লাসটা হবে। 1 to 5 এবং 6 to 8, 1 to 5 এবং 6 to 8-এর জন্য একটাই ক্লাস, ঠিক আছে। এই ক্লাসটা করে গেলেই 30 থেকে 28-29 নাম্বার এখান থেকেই হয়ে যাবে। ক্লাসটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে, ক্লাসটা ভালোভাবে বুঝতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। এর আগে যে জেটেড হয়েছে সেই অনুসারেই কিন্তু আমরা কি করব না, ক্লাসগুলো করব, ঠিক আছে। সেই অনুসারেই ক্লাসগুলো হবে। সিলেবাস এখনও আসেনি, ঠিক আছে, সিলেবাস এখনও আসেনি, তার জন্য ওই আগের সিলেবাসের অনুসারেই ক্লাস করানো হচ্ছে। এবং যেখানে আমরা দেখলাম জেটেড মেন্স, ঠিক আছে, জেটেড মেন্স যে এক্সামটা হলো বেঙ্গলি 1 to 5-এর জন্য এবং 6 to 8-এর জন্য দুটোই 100 প্লাস 100 200, ঠিক আছে, দুটোতেই 100 200, ঠিক আছে। দুটোই আমি বেঙ্গলির ক্লাসগুলো করিয়েছি। সেখান থেকে প্রায় স্টুডেন্ট বা টিচার যে ফিডব্যাক দিয়েছে সেখানে 90 থেকে 95 পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড করেছি এখনও ইউটিউবে পড়ে আছে, সেইখান থেকেই কিন্তু কোশ্চেন ছিল, ছিল, ঠিক আছে। তাহলে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ঠিকঠাকভাবে দেখবে, ঠিক আছে। যারা এই ভিডিওর পিডিএফ এবং সম্পূর্ণ যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো পেতে হলে কিন্তু একটি ছোট্ট প্যাড আছে, সেটা কিন্তু প্যাডটি দিতে হবে। সেই প্যাডটি কিন্তু দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, সমস্ত পিডিএফ এবং ক্লাসগুলো সমস্ত কিন্তু পেয়ে যাবে। না হলে কিছু ক্লাস হবে যেগুলো সবার জন্য অ্যাভেলেবল হবে না, ঠিক আছে। ইউটিউবে কিছুই ক্লাস থাকবে যেগুলো ইউটিউবে থাকবে, বাকিগুলো কিন্তু ইউটিউবে থাকবে কিন্তু দেখতে পাবেন না, ঠিক আছে। সেই জন্য একটা ছোট্ট প্যাড কিন্তু দরকার। তাহলে সেটাতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে, সেখানে আমি জয়েনিং করিয়ে দেব, ঠিক আছে। তাহলে এই নাম্বারে মেসেজ কিন্তু করতে হবে, ঠিক আছে। যে নাম্বারটা দিচ্ছি 9199154669, এই নাম্বারে মেসেজ করতে হবে এবং মেসেজ করার পর বললেই আমি সমস্ত কিছু বলে দেব, ঠিক আছে। তাহলে আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে ক্লাসটা করব। ফার্স্ট চ্যাপ্টার আর একটা থিওরি ভিডিও হবে, এই ক্লাসটার পরে আরেকটি ক্লাস হবে, তারপর তৃতীয় নম্বর যে ক্লাসটা, একটি ক্লাস হয়েছে আজকে মিডিল, ওর একটা ক্লাস হবে, ঠিক আছে। তাহলে টোটাল 3টা, তারপর গিয়ে এমসিকিউ হবে, তারপর গিয়ে একটা এমসিকিউর ক্লাস হবে ফার্স্ট চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তাহলে আমরা চলো আজকে শুরু করি। প্রথম আমরা জানব যে শিশু কোন ভাষা কোন বয়সে শেখে, তার একটা তালিকা এখানে কিন্তু আমরা দেখব, ঠিক আছে। কোন ভাষাটা কোন সময়ে কিন্তু বাচ্চারা শেখে সেটাই আমরা দেখব। প্রথম যদি আমরা দেখি, ঠিক আছে, জন্মকাল।
তাহলে জন্মকালটা আমরা ছোট্ট 0 বয়স, ঠিক আছে, 1 দিন 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে আমরা দেখে থাকি 0 বয়স। তো সেখান থেকে শুরু হয়। তাহলে সেখান থেকে শুরু হলে কিন্তু কি হবে না, সেটি কান্না হবে। কি হবে না, সে কান্না ছাড়া আর অন্য কিছুই কিন্তু করতে পারে না। সে কান্না ছাড়া কিন্তু আর অন্য কিছুই করতে পারে না, ঠিক আছে, শুধুমাত্র কান্নায় সে জানে। তারপর আমরা দেখব 6 মাস 6 সপ্তাহ। 6 সপ্তাহ সেখানে আমরা কী রকম দেখব 6 সপ্তাহতে না, কু কু কুইং এই ধরনের আওয়াজ কিন্তু আমরা বাচ্চাদের কাছ থেকে অল্প পরিমাণে 6 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা শুনতে পাবো, ঠিক আছে। তারপর কি আছে না, তারপর 6 মাস। 6 মাসে কী ধরনের আমরা আওয়াজ শুনতে পাবো না, কলধ্বনি, ঠিক আছে। কলধ্বনিকে বাবলিং বলা হয়। বাবলিং বলতে আমরা এটাই বুঝি যে বাবলিং মানে হচ্ছে যে কিছু কিছু জিনিস সে বলতে চাইছে, ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো বলতে চাইছে, সেটি পরিষ্কারভাবে কিন্তু সে বলতে পারছে না, পরিষ্কারভাবে সে কিন্তু বলতে পারছে না, ঠিক আছে। সেটাই আমরা যে সেকেন্ড স্টেপ সেটাতে আমরা দেখে থাকি। যেমন গা গা, বা বা, গু গু এই ধরনের আওয়াজ কিন্তু আমরা সেখান থেকে বাচ্চাদের 6 মাস যে বয়সটা হয় তখন কিন্তু আমরা এই ধরনের দেখতে মানে বুঝতে পারি, ঠিক আছে। তখন ওই ফুসফুস, গলা, আলজিভ, জিভ, দাঁত, ঠোঁট এই সবগুলো কিন্তু আলাদা আলাদা রকমভাবে সেখানে আমরা বাচ্চাদের মধ্যে দেখি যে আলাদা রকম অলগ অলগভাবে কিন্তু সেখানে কাজটা করে, ঠিক আছে। সেখানে কিন্তু দেখি আমরা অলগ অলগভাবে কাজটা বাচ্চাদের সেখান থেকে আমরা দেখতে পাই, ঠিক আছে। পরে রয়েছে 6 মাস পরে 8 মাস। 8 মাস যখন বাচ্চার বয়স থাকে তখন বাচ্চাটা কি করে, তা যখন 8 মাস থাকে তখন কিন্তু আমরা দেখে থাকি যে অনেক কিছু জিনিস কিন্তু তারা বলতে পারছে, ঠিক আছে। মানে কথার সুর যেটাকে আমরা বলবো সেটা প্যাটার্ন একটা তার মধ্যে তারা ফলো করে, ঠিক আছে। কথার মধ্যে একটা সুর, যেমন আমরা ম, প, দ এগুলো, পা পা পা, মা 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 এইরকম ধরনের তারা কিন্তু সেখানে দা 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 এই ধরনের তারা কিন্তু বাচ্চারা প্রায় সেখান থেকে দুটো একটা সুর করে এইগুলো বলে। পরে রয়েছে 1 বছর বয়সে 1 শব্দ পর্ব। একটি শব্দ এইগুলো মা মা, দা দা, বাবা এই ধরনের শব্দ কিন্তু সেখানে আমরা বাচ্চাদের কাছ থেকে কিন্তু শুনতে পাই। 1.5 বছর বয়সে আমরা 2 শব্দ পর্ব, ঠিক আছে, দুটো শব্দকে তারা বলতে প্রায় সক্ষম হয় অল্প পরিমাণে, ঠিক আছে, অল্প পরিমাণে 2 শব্দ পর্ব সেখানে বাবা, গাই, ঠিক আছে, এইভাবে তারা তো বলে, ঠিক আছে, ভালোভাবে তারা কিন্তু বলতে পারে না। 1.5 বছর বয়সে কিভাবে বলে না, যদি আমরা দেখি 1.5 বছর বয়সে এইভাবে বাচ্চারা বলতে পারে যদি বলে এটা কি, ঠিক আছে। তো এটা কি যখন বলে যে এটা কি, তখন তারা কি বলে সেটাকে তাতি, ঠিক আছে। কেমনভাবে বলে না তাতি, সেটা আমরা বুঝতে পারি যে বলতে চাইছে যে এটা কি। যার ঘরে 1.5 বছরের বাচ্চা প্রায় আছে, ঠিক আছে, 1 বছর 1.5 বছরের বাচ্চা, তারা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে, তারা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবে যে কি বলতে চাইছে। তারপর গাড়ি, ঠিক আছে, তো গাড়ি কিন্তু বাচ্চারা গাড়ি বলতে পারে না, ঠিক আছে। 1.5 বছরের বাচ্চারা কিন্তু গাড়ি বলতে পারে না, তারা কি বলে বাবা গাই, ঠিক আছে, মাই নাই, ঠিক আছে, প্রভৃতি এই ধরনের তারা শব্দ কিন্তু এখানে উচ্চারণ করতে পারে, ঠিক আছে। তারপর আমরা দেখব
তারপর আমরা দেখব যে 2 বছর বয়সে কি হয়, পদ নির্মাণ শুরু হয়। যখন তাদের বয়স 2 বছর হয়ে যায় তখন তারা কি করে না পদ নির্মাণ কিন্তু করতে শুরু করে। দুটো শব্দকে বাক্য মতো কিন্তু তারা সেই জিনিসগুলোকে বলতে পারে। সোয়া 2 বছর মানে 2 বছর 2.5 বছর থেকে কম, ঠিক আছে, 2.5 বছর থেকে কম, তখন প্রশ্ন, নিষেধ বাক্য এই ধরনের যে শব্দ সেগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনতে পাই বা তারা সেগুলো কিন্তু বলে থাকে। তারপর আসছে 5 বছর বয়সে জটিল শব্দ, জটিল বাক্য কিন্তু তারা তখন অনেক কিছু আছে যেগুলো আমি ভাত খাবো, বিভিন্ন রকমের 2-3টা মানে ওয়ার্ডকে নিয়ে তারা সেন্টেন্স করতে পারে, ঠিক আছে। তারপর রয়েছে 10 বছর হচ্ছে পরিণত ভাষা দক্ষতা। 10 বছরকে তারা প্রায় অনেক কিছু ভাষা সেখানে কিন্তু শিখতে পেরে যায়, ঠিক আছে। তাহলে আমরা 10 বছর পর্যন্ত দেখছি কীরকম ভাষা বাচ্চারা শিখতে পারছে। এখন আমরা প্রাথমিক স্তর ঠিক আছে, তো প্রাথমিক স্তরে কত ক্লাস থেকে কত ক্লাসের বাচ্চারা থাকে সেটা আমরা দেখব, এবং তারপর আমরা পরে যে নেক্সট থাকছে সেগুলো দেখে যাব। আমরা এখন দেখব যে প্রাথমিক স্তরে, ঠিক আছে, প্রাথমিক স্তরে কী ধরনের বাচ্চারা ভাষা মানে বলতে পারে, ঠিক আছে। তাহলে আমরা দেখব প্রাথমিক স্তরটা, আমরা কি দেখব না প্রাথমিক স্তরে আমরা দেখে থাকব, ঠিক আছে। এই স্তরে শিক্ষার্থীদের গড় বয়স 6 বছর থেকে 10 বছর। তাহলে এই বয়সে কি থাকে না শিক্ষার্থীদের একটি গড় বয়স আমরা প্রাথমিক স্তরে যদি দেখে থাকি তাহলে কি হয় না 6 থেকে 10 বছর পর্যন্ত আমরা কিন্তু এখানে দেখে থাকি। তারা তখন প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর বিদ্যার্থী এবং পঞ্চম শ্রেণীতে গেলে এখন হিসাবে কিন্তু 11 বছর বয়স তাদের হয়ে যায়, কিন্তু এখানে গড় বয়স যখন এই 6 থেকে 10 বছর তখন তারা চতুর্থ শ্রেণী পর্যন্ত কিন্তু অধ্যয়ন করবে, ঠিক আছে। এই পর্বে তারা সম্পূর্ণভাবে মনের ভাব, ঠিক আছে, প্রকাশ করতে পারে। তাহলে এই বয়সে তারা কি করে না তাদের যে মনের ভাব সেটা কিন্তু তারা প্রকাশ করতে পারে, ঠিক আছে। যেটাই হোক ক্লাসের মধ্যে থাকে তখনও এবং ক্লাসের বাইরে থাকে ঘরে বাইরে তখনও কিন্তু তাদের যে সমস্যা বা ভালো লাগা সেই সমস্ত কিছুই কিন্তু তারা খুব ভালোভাবে প্রকাশ করতে পারে। তারা ভাষা ব্যবহারেও দক্ষ হয়ে উঠেছে। তারা ভাষা যে ব্যবহার কাকে কী বলতে হয় সেগুলো কিন্তু তারা সেখান থেকে পেয়ে যায়, ঠিক আছে। শব্দ সংখ্যাও যথেষ্ট বেড়ে যায়। শব্দের যে সংখ্যা, ঠিক আছে, শব্দের যে সংখ্যা মানে যে আয়ত্ত তারা কিন্তু শুনে শুনে বাড়িতে, স্কুলে এবং বন্ধুবান্ধব বা প্রতিবেশীদের কাছ থেকেও তারা কিন্তু সেই ধরনের যে শব্দ সেই শব্দ ভাণ্ডারও কিন্তু অনেকটা বেশি করতে পারে। এই পর্বে শিক্ষার্থীদের বেশি কথা বলার প্রবণতাও লক্ষণীয়। এই বয়সে বাচ্চারা কিন্তু অনেক কথা বলে, তারা সঠিকভাবে না বলতে পারলেও কিন্তু তারা চেষ্টা করে সেই সব কথাগুলো বলার জন্য। তাদের এই কথা বলার প্রবণতা ও নিরন্তর জিজ্ঞাসার অগ্রসরকে উৎসাহ দিতে হবে, দমিয়ে রাখলে চলবে না। যখন তারা বিভিন্ন রকমের কোশ্চেন বা বিভিন্ন রকমের ক্লাসে তারা জিজ্ঞাসা করছে তখন কিন্তু তাদেরকে দমিয়ে রাখলে চলবে না, তাদেরকে যথামতো একজন শিক্ষক হিসেবে কিন্তু আপনাকে বা একজন শিক্ষিকা হিসাবে কিন্তু আপনাকে সেখানে ভালোভাবে তাদেরকে সাহায্য কিন্তু করতে হবে। শুধু তাই নয়, তাদের জিজ্ঞাসার সঠিক
উত্তরও দিতে হবে। তারা যে জিনিসটা বা যে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করছে তারা কিন্তু সেই বিষয় নিয়ে বা সেই জিনিসটা নিয়ে কিন্তু তাদেরকে উত্তর দিতে হবে সঠিকভাবে, বা সেটি তাদেরকে বোঝাতে হবে যে এটি এইভাবে হবে, এটি ওইভাবে হবে। ঠিক আছে, প্রতিটা কাজের ক্ষেত্রেই তারা কিন্তু আমরা এই জিনিসটা তাদের কাছ থেকে দেখতে পাই। এই পূর্বে তাদের কয়েকটি বিষয়ের উপর নজর দিতে হবে। কি কি বিষয়ের উপর তাদের আমরা নজর দিব, ঠিক আছে, ক্লাসে যখন আমরা যাব তখন আমরা কি কি বিষয়ের উপর বিশেষ করে নজর রাখব সেই সব জিনিসগুলো একটু আমরা দেখব। ঠিক আছে, এখন আমরা প্রাথমিক স্তরে, তারপর আমরা যে উচ্চ প্রাথমিক সেই স্তরের কথাও কিন্তু আমরা বলবো। ঠিক আছে, তো কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বা জানতে হবে বাচ্চাদের সেগুলো কিন্তু একবার আমরা এক নজরে দেখব। উপযুক্ত শব্দ ব্যবহার যাতে করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাচ্চারা যে আপনার সাথে কথা বলছে ক্লাসরুমের মধ্যে, সেখানে কি সে সঠিকভাবে কথাটা বলতে পারছে, বা সেখানে সে আজুবাজু মানে কথা বলার যে ওর অ্যাকশন সেটা কি ভুলভাল সে বলছে, কীরকম বলছে, সে উচ্চারণ ঠিকঠাকভাবে করতে পারছে কি না, সেই সব জিনিসটা কিন্তু আপনাকে এক শিক্ষক হিসেবে সেখানে কিন্তু বিশেষভাবে দিতে হবে। ঠিক আছে, পরে নেক্সট রয়েছে উচ্চারণে কোনো সমস্যা থাকলে তা দূর করতে হবে। যদি তাদের মধ্যে দেখছেন যে কোনো সে উচ্চারণের মধ্যে কোনো সমস্যা বা কোনো কিছু দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু সেটি কি করতে হবে না, সেটি কিন্তু সঠিকটা কি হবে সেই সঠিকটা কিন্তু তাদেরকে বলে দিতে হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে বানান যাতে শুদ্ধভাবে লিখতে পারে তা দেখতে হবে। তারা যে লিখছে, ঠিক আছে, সে কি লিখছে, সে কি ভুলভাল লিখছে না কি লিখছে, সেই জিনিসগুলো কিন্তু বাচ্চাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তাদের খাতাতে গিয়ে দেখতে হবে যে সে কী ধরনের লিখছে, সে তো ভুলভাল লিখছে কি সঠিকভাবে লিখছে। যদি ভুলভাল লিখছে তাহলে কিন্তু সেটি একটা শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে সেখানে আপনার সেটা সংশোধন করার দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে, বাচ্চারা তো ভুল লিখবেই। ঠিক আছে, সেখানে তারপর আমরা দেখব 4 নম্বর, যেটা 4 নম্বরে কী দিয়েছে, ছন্দ ও যদি মেনে যাতে পড়তে পারে। ঠিক আছে, ছন্দ ও জ্যোতি মানে কোথায় কমা, কোথায় পূর্ণচ্ছেদ, কোথায় সেমিকোলন, কোথায় কি আছে না আছে, কোথায় ছেদ, সমস্ত কিছুই কিন্তু সে ঠিকঠাকভাবে বুঝতে পারছে কি না, জানতে পারছে কি না, সেই সব বিষয়েও কিন্তু তার এক শিক্ষক হিসাবে আপনাকে সেখানে কিন্তু সেটা শিখিয়ে দিতে হবে। কি এখানে এইভাবে এইভাবে পড়তে হবে, এখানে এইভাবে পড়তে হবে। ঠিক আছে, এরকমভাবে। নেক্সট রয়েছে 5 নম্বর যে পয়েন্টটা, নিজে যাতে কিছু বানিয়ে লিখতে পারে সেই ব্যাপারে উৎসাহ দিতে হবে। ঠিক আছে, বাচ্চাদেরকে এটা কিন্তু ভালোভাবে আপনাদেরকে দেখতে হবে ক্লাসরুমের মধ্যে যে তারা নিজের থেকে কি কিছু লিখতে পারছে কি পারছে না। ঠিক আছে, তো সেখানে যদি তারা না পারে তাহলে কিন্তু সেটা আপনার কর্তব্য সেখানে বাচ্চাটাকে ভালোভাবে উৎসাহিত করতে হবে কোনো বিষয় সম্বন্ধে লেখার জন্য, যাতে তারা 2 লাইন 5 লাইন 10 লাইন সেখানে ভালোভাবে লিখতে পারে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সেখানে আমরা দেখতে পারি। তাহলে আমরা এই 6 নম্বর যেটা আছে পয়েন্টটা সেইখানে দেখব যে সেটি কি বলতে চাইছে। 6 নম্বর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমরা দেখব, সংযুক্ত ব্যঞ্জনগুলি যাতে স্পষ্টভাবে ও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে তা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, বাচ্চা যে ছোট বাচ্চাগুলো আছে তারা সঠিকভাবে যে সংযুক্ত ব্যঞ্জন, ঠিক আছে, সংযুক্ত ব্যঞ্জন বলতে যেমন ইয় বড়িগজ, ঠিক আছে, দন্তস্বই প, মধ্যনস্বই ট, এইগুলো ঠিকঠাকভাবে তারা শুদ্ধভাবে বলতে পারছে কি না সেটিও কিন্তু আপনাকে সেখানে একটি শিক্ষক হিসাবে কিন্তু আপনাকে দেখতে হবে। ঠিক আছে, পরে যেটা রয়েছে কোন কোন বর্ণের ক্ষেত্রে মাত্রা দিতে হবে বা
দিতে হবে না সেটা কিন্তু জানিয়ে দিতে হবে। ঠিক আছে, মাত্রা যেটা সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে, একটা শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনাকে সেখানে দেখতে হবে। যেমন আমরা এখানে দেখব উপযুক্ত। ঠিক আছে, রস্য উপরে কি দেওয়া আছে না, রস্য উপরে দেখো মাত্রা দেওয়া আছে, কিন্তু পয়ের উপরে কোনো মাত্রা নেই। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। অন্তস্থ জ এবং কয়েত তার উপরে কিন্তু মাত্রা দেওয়া আছে, তাহলে পয়ের উপরে কিন্তু মাত্রা নেই। ঠিক আছে, তো এরকম যেগুলো আছে, যে বর্ণগুলো আছে, সেই বর্ণগুলোতে দেখতে হবে যে সেটাতে মাত্রা দেওয়া থাকবে কোনটাতে, কোনটাতে থাকবে না। তালে বসো, সেখানে কিন্তু উপরে কোনো মাত্রা নেই। ঠিক আছে, তালে বসোর উপরে কোনো মাত্রা নেই। ধ, ঠিক আছে, ধয়ের উপরে কিন্তু কোনো মাত্রা দেওয়া যাবে না। তো এইগুলো কিন্তু আপনাকে সেখানে ক্লাসের মধ্যে দেখতে হবে। ঠিক আছে, পরে যে ক্লাসটা রয়েছে 8 নম্বর যেটা রয়েছে, 8 নম্বরে কি বলছে না, 8 নম্বর যেটা বলছে সেটি আমরা একবার দেখব। ঠিক আছে, 8 নম্বরে বলতে চাইছে যে র ও অঢ়। ঠিক আছে, র ও অঢ় উচ্চারণ যেন যথাযথ হয় সেদিকে নজর দিতে হবে। এইগুলো যদি আমরা সেখানে নজর না দিই তাহলে কিন্তু তারা ঠিকভাবে রয়ের জায়গায় অঢ় উচ্চারণ করবে, অঢ়র জায়গায় র উচ্চারণ করবে, তাহলে কিন্তু সেখানে সঠিকভাবে আমরা বাংলাটা তাদেরকে শেখাতে পারবো না। ঠিক আছে, যেমন পড়া। ঠিক আছে, পড়া, তাহলে প অঢ় আকার, সেখানে যদি আমরা বলি পড়া, প র আকার পড়া, তাহলে সেটা কি সঠিক হবে? কখনোই হবে না। ঠিক আছে, তাহলে সেখানে আপনাকে দেখতে হবে যে এর জায়গায় কিন্তু কি হবে না, প অঢ় হবে। ঠিক আছে, পড়া হবে। কাপড়, ঠিক আছে, তো কাপড় যেখানে দেওয়া আছে সেই কাপড় কি হবে, যদি এখানে আমরা র যোগ করি তাহলে কি হবে না, কয়ে আকার প র, কাপড়। তো কাপড় বলে আমরা কোনো জিনিস বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে এর জায়গায় কী হবে না, অঢ় দিতে হবে। এটাই হচ্ছে যে সঠিকভাবে সেখানে র উচ্চারণ হচ্ছে না প উচ্চারণ হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে ধ্যান দিতে হবে সেই বাচ্চার মধ্যে। নেক্সট রয়েছে সুন্দর হস্তাক্ষর যেন হয় তা দেখতে হবে। বাচ্চারা সঠিকভাবে সেখানে লিখতে পারছে কি না। ঠিক আছে, যেমন তেমন করে যদি বাচ্চারা লিখছে, সেটি কিন্তু তাদেরকে বলতে হবে যে সেই অক্ষরগুলো কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে হবে। ঠিক আছে, অক্ষরগুলো কিন্তু স্পষ্টভাবে খুব সুন্দরভাবে তাদের যেন হাতের যে লেখা সেটি কিন্তু হয়। ঠিক আছে, সব খুব সুন্দরভাবে যেন সেই লেখাগুলো হয় এরকমভাবে। ঠিক আছে, এরকমভাবে তাদের লেখাগুলো হয়, সেই ধ্যানটা কিন্তু আপনাকে সেখানে গিয়ে রাখতে হবে স্পষ্টভাবে। ঠিক আছে, অনেক আছে বাচ্চারা, বড়ও অনেক আছে যে ঠিকঠাক লিখতে পারে না, সেখানে কিন্তু আপনাকে সেটি বাচ্চাদেরকে শেখাতে হবে। 10 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটি কি বলছে না, নানান ফল পাখি প্রভৃতি আঁকার সময় সাহায্য করা দরকার। তারা বিভিন্ন রকমের বাচ্চারা ফল আঁকছে, বিভিন্ন রকমের পাখি প্রভৃতি আঁকছে। ঠিক আছে, তো এইখানে আঁকবে যখন বাচ্চারা, তখন কিন্তু আপনাকে সাহায্য করতে হবে যে বাচ্চারা কিভাবে তাদের যে মনের ভাবটা সেটি সেই ফলের মধ্যে ঠিকঠাকভাবে আনতে পারছে কি না, বা সেই পাখিটা লিখছে তারা, বা আরও অন্যান্য এরকম অনেক কিছু আছে যেটা তারা লিখতে চাইছে, মনের ভাবটা প্রকাশ করতে পারছে, সেটা ঠিকঠাকভাবে পাচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। ঠিক আছে, পরে নেক্সট আমরা দেখব, এটি আমরা প্রাথমিক স্তরের দেখলাম, এখন আমরা দেখব উচ্চ যে মাধ্যমিক স্তরে পঠন পাঠন পদ্ধতি। মাধ্যমিক বলতে আমরা ক্লাস 6 থেকেই আমরা সেটা ধরব। ঠিক আছে, 6 থেকে আমরা 8 পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়টা দেখব। ঠিক আছে, যে উচ্চ প্রাথমিক থাকছে সেটা আপার প্রাইমারি, সেখানে বাচ্চারা কিভাবে তারা সেই জিনিসটাকে দেখছে। এখানে আমরা দেখব ক্লাস 6 থেকে 8 ক্লাসের বাচ্চারা কিভাবে সেই বিষয়টাকে
ভালোভাবে গ্রহণ করতে পারে, তাদের কী রকম মনের মধ্যে ভাব থাকে সেই ভাবগুলো কিন্তু আমরা দেখব। ঠিক আছে, তাহলে মাধ্যমিক স্তরে পঠন পাঠন পদ্ধতিতে কীরকম থাকবে সেটা আমরা একবার দেখব। সাধারণভাবে নবম দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের অন্তর্গত। ঠিক আছে, এগুলো কিন্তু যারা 6 to 8 যে পরীক্ষা দেবেন, ঠিক আছে, সে তাদের মধ্যে কিন্তু এই ধরনের কোশ্চেন এখান থেকে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে, তারা কিন্তু খুব ভালোভাবে ধ্যান দেবে। 1 to 5 যারা আছে তারাও কিন্তু খুব ভালোভাবে ধ্যান দেবে। কোনখান থেকে কোন কোশ্চেনটা জিজ্ঞেস করবে সেটা কেউ বলতে পারবে না। এই স্তরের শিক্ষার্থীদের বয়স ক্রম যদি দেখি তাহলে আমরা 14 থেকে 15 বছর আমরা দেখে থাকি। ঠিক আছে, 14 থেকে 15 বছর। আর এর আগে যেটা আমরা দেখলাম সেটা আমরা দেখলাম যে 6 থেকে 10-11 বছর বয়সটা দেখলাম। ঠিক আছে, এটি প্রাথমিক। এবং 6 to 8 জন্য এখানে আমরা 11 থেকে 14 বছর, এবং এখানে 14-15 যে বছরটা থাকছে সেটা কিন্তু মাধ্যমিক স্তরের আমরা দেখব। ঠিক আছে, তো এইখানে কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে সেইগুলো আমরা কিন্তু দেখব। শিক্ষার্থীরা এই পর্বে কৈশোর অবস্থায় অতিক্রম করেছে। তাহলে আমরা কৈশোর বলতে ওই 11 বছর থেকে কিন্তু শুরু হয়ে যায়। ঠিক আছে, 11 বছর বয়স থেকে কিন্তু 18 বয়স পর্যন্ত, 11 থেকে 18 বছর পর্যন্ত কিন্তু আমরা কৈশোরের অবস্থা বলে থাকি। ঠিক আছে, এটিকে আঁধি তুফান অবস্থাও কিন্তু বলা হয়। এই বয়সটাকে আঁধি তুফান অবস্থাও বলা হয়। এই স্তরে তারা সাধারণভাবে ভাষা ব্যবহারের দক্ষ হয়ে উঠেছে। তাহলে আমরা 11 থেকে 15 পর্যন্ত যদি আমরা দেখি বাচ্চাটাকে, তাহলে কিন্তু তারা প্রায় খুব ভালোভাবে কথা বলতে পারছে, লিখতে পারছে, পড়তে পারছে। ঠিক আছে, তারা ধীরে ধীরে আত্মপ্রয়াসী হয়ে উঠেছে। তারা কিন্তু সেখানে ধীরে ধীরে কী হবে না, নিজের মনের যে ভাব সে ভাবটাকে প্রকাশ করার জন্য তারা নিজের মনের বিচারটাকে কিন্তু খুব ভালোভাবে তারা প্রকাশ করে। নানান ভাব ও ভাবনায় ঋদ্ধ হয়ে উঠেছে। তাদের মানসিক ও বৌদ্ধিক বিকাশ অনেকটাই পরিণত হয়েছে। সেই বয়সটাতে তাদের যে মানসিক এবং বৌদ্ধিক যে বিকাশ সেটা কিন্তু আমরা দেখি অনেকটাই হয়ে থাকে। তবুও ভাষা অনুশীলন ব্যাপারে তাদের দক্ষ ও সক্রিয় করে তোলার জন্য নিম্নোক্ত পদ্ধতিতে অবলম্বন করা দরকার। তাহলে তাদের সেই বিষয়টাকে ভালোভাবে জানতে হলে বা তাদের বিষয়টা তারা যদি সেখানেও সঠিকভাবে করতে না পারছে, তাহলে আমাদেরকে কি করা উচিত সেই বিষয়গুলো কিন্তু আমরা পয়েন্ট হিসাবে দেখে নেব একবার এক নজরে। ফার্স্ট যে পয়েন্টটা সেটা কি বলছে না, কেবল বিষয়ের অর্থ জানলেই চলবে না। ঠিক আছে, যে ভাষা আমরা যখন শিখি তখন শুধু যদি আমরা সেই বিষয়ের অর্থটাকেই শুধু আমরা যদি জানি তাহলেও কিন্তু চলবে না। ঠিক আছে, সেগুলি প্রকাশ ভঙ্গি, মাধুর্য ও সাহিত্যর রস উপলব্ধির চেষ্টাও করতে হবে। তাহলে সাহিত্যের অনুসারে সেই যে শব্দ বা সেই যে তার যে ভঙ্গি শব্দটার, সেটা কীভাবে সে কোন জিনিসটা প্রকাশ করতে চাইছে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে যেমন যেমন উঁচু ক্লাসে আমরা যাব তেমনভাবে সেই সব জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, সেই বাচ্চার মধ্যে কিন্তু আমাদের সেটি অনুকরণ করতে হবে একটা শিক্ষক হিসেবে। তাদেরকে সেই বিষয়টা কিন্তু জানকারি দিতে হবে। সাহিত্য পাঠের মধ্য দিয়ে যাতে ছাত্ররা সাহিত্য রসের আস্বাদন করতে পারে সেদিকে নজর দিতে হবে। ঠিক আছে, যখন তারা সাহিত্য পাঠ করবে, ঠিক আছে, সাহিত্য যখন পাঠ করবে
তখন কিন্তু সাহিত্য রসের আস্বাদন বলতে সাহিত্য যখন তারা পাঠ করবে তার মধ্যে যে একটা স্বাদ থাকে, ঠিক আছে, সেই স্বাদটা কিন্তু তারা যেমন পায়, ঠিক আছে। আমরা যেমন মুখে কিছু দিই তো আমরা তার স্বাদ পাই, সেরকমই সাহিত্য যখন পাঠ করবে তখন যে তার মধ্যে অর্থটা থাকবে বা কী ধরনের সেটি বলতে চাইছে সেগুলো সেইভাবেই কিন্তু তাদের সামনে একটা শিক্ষক হিসাবে আপনাকে প্রকাশ করতে হবে। নিজেরা যাতে কিছু বানিয়ে লিখতে পারে, আমি আগেও বললাম, সেদিকে শিক্ষক মহাশয়েরা নজর দেবেন। তাহলে একটি শিক্ষক হিসেবে আপনাকে সেটিও দেখতে হবে যে বাচ্চারা ঠিকঠাকভাবে নিজের থেকে কিছু লিখতে পারছে কি পারছে না, এটি কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। ব্যাকরণ পাঠ দিতে হবে পুরোপুরি, ঠিক আছে, সেটি হচ্ছে ইন্ডেকটিভ পদ্ধতি। তাহলে ব্যাকরণে কি হয়, আমরা আগে পরিভাষা দিই, তারপরে তার উদাহরণগুলো আমরা দিই, সেটা হচ্ছে ইন্ডেকটিভ মেথড, ঠিক আছে, পদ্ধতি। অতি পরিচিত শব্দ উদাহরণ দিয়ে বোঝাতে হবে। যে বাচ্চাদের সামনে আমরা যখন কোনো, যেমন আমরা বিশেষ্য নাউন পড়াই, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে না, বাচ্চাদেরকে প্রথমে তাদের নাম জিজ্ঞাসা করতে হবে, তাদের বাড়ির লোকের নাম জিজ্ঞাসা করতে হবে, তারা কোন জায়গা থেকে আসছে সেগুলো জিজ্ঞাসা করতে হবে, এই ধরনের বিভিন্ন সে কিসে এসেছে তার নাম জিজ্ঞাসা করতে হবে। এইসব জিনিসগুলো জিজ্ঞাসা করার পর তাদেরকে বলতে হবে যে এগুলো সব নাউন, এগুলো সব বিশেষ্য পদ। তো এইভাবে তাদেরকে কিন্তু ভালো রকমভাবে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। উদাহরণের সাহায্যে বুঝিয়ে পরে সূত্র প্রতিষ্ঠিত করতে হবে। আগে উদাহরণ দিয়ে বোঝাতে হবে, তারপর কিন্তু সূত্রের সাহায্যে তাদেরকে সেগুলো বসিয়ে শেখাতে হবে যে কিভাবে বাক্যটা তৈরি হচ্ছে। 5 নম্বর যে পয়েন্ট দিয়েছে সেটি কি দিয়েছে, সন্ধি, সমাস, কারক, প্রত্যয়, নত, শত, বিধান সম্পর্কিত সূত্রগুলি যাতে বুঝে প্রয়োগ করতে পারে সেদিকেও নজর কিন্তু আপনাকে দিতে হবে। অনুবাদ শেখানোর মধ্য দিয়ে শব্দ ব্যবহার ও প্রয়োগের কৌশল শেখাতে হবে, এগুলো শেখাতে হবে। লেখার স্টাইল বা শৈলী, ঠিক আছে, সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। শুদ্ধ বানান ও সঠিক জ্যোতিচিহ্ন ব্যবহার সম্পর্কে নজর দিতে হবে, এগুলো আমি বলেছি আগেই। নীরব পাঠের ধীরে ধীরে অভ্যস্ত করে তুলতে হবে। বাচ্চা যখন থাকে তখন তারা কিন্তু নীরব পাঠ করতে পারে না, নীরব মানে বিনা আওয়াজ করে, ঠিক আছে, যখন তারা বড় হয় তখন তারা নীরব পাঠ কিন্তু শিখে যায়, তার অভ্যেসটাও কিন্তু আপনাকে করাতে হবে। শিক্ষার্থীদের উচ্চারণে কোনো বিকৃতি বা চঞ্চলাতিকতার দোষ নাই থাকে সেটা কিন্তু শিক্ষক মহাশয়ের নজর রাখতে হবে। সংযুক্ত বর্ণগুলি যাতে ঠিক মতো লিখতে ও বলতে পারে তা দেখতে হবে। উপযুক্ত টিচিং অ্যাড বা শিক্ষা উপকরণ ব্যবহার শিক্ষার যাতে উৎসাহী হন তা দেখতে হবে। তাহলে যখন টিচিংটা হবে তখন কিন্তু তার মধ্যে এড থাকতে হবে, ঠিক আছে, টিএলএম থাকতে হবে। সেইখানে কিন্তু আমরা বিভিন্ন রকম বিষয়কে নিয়ে গিয়ে বাচ্চাদের সামনে পেশ করতে পারি এবং তাদের মনের যে একটা উৎসাহ বাচ্চাদের, সেটি কিন্তু আমরাকে আনতে হবে। পরে রয়েছে আবৃত্তি, অভিনয়, বিতর্ক, সাহিত্য, আলোচনা প্রভৃতির মধ্য দিয়ে শিক্ষার্থীরা যাতে ভাষা ব্যবহারে দক্ষ হয়ে উঠতে পারে তবে তার চেষ্টাও করতে হবে। সমোচ্চারিত ও প্রায় সমোচ্চারিত শব্দগুলির অর্থ, পার্থক্য ও সেগুলির ব্যবহার সম্পর্কে দক্ষ করে তুলতে হবে। এগুলো আমরা দেখে থাকি অলঙ্কারের মধ্যে, ঠিক আছে, সমোচ্চারিত শব্দ একই রকম উচ্চারণটা হবে কিন্তু তার অর্থগুলো অলগ অলগ হবে, ঠিক আছে, সেগুলো যখন হবে গ্রামার তখন আমি সেগুলো দেখাবো। লেখার সময় যাতে প্রচলিত প্রবাদ, প্রবচন ও বাগধারা প্রয়োগ করে সেদিকে নজর দিতে হবে। সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় যাতে শিক্ষার্থীরা তাদের বক্তব্য
পরিবেশন করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। অভিধান ব্যবহারে রীতি সম্পর্কে অবহিত করতে হবে। এগুলো সব কিন্তু এক শিক্ষক হিসাবে আপনাকে সমস্ত কিছুই করতে হবে। গ্রন্থাগার ব্যবহার উৎসাহী করে তুলতে হবে। যে কোনো জিজ্ঞাসার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। স্বাধীন চিন্তা ও সুরুচিকর মানে ভালো, ঠিক আছে, সুরুচিকর আত্মপ্রকাশের মধ্য দিয়ে সৃষ্টিধর্মী সাহিত্যকর্মে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু এক শিক্ষক এবং শিক্ষিকা হিসেবে আপনারাকে ক্লাসের মধ্যে বাচ্চারা ঠিকঠাকভাবে করছে কি না সেটির ধ্যান কিন্তু আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। এই ধ্যানগুলো না দিলে কিন্তু বাচ্চারাকে ঠিকমতোভাবে গড়ে তুলতে পারবেন না, ঠিক আছে। এগুলো ছিল। এরপরে আরেকটি ক্লাস থাকবে নেক্সট, তারপর কিন্তু আমি এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রায় 20টা প্রশ্ন নিয়ে আসব, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। আর ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি কি করতে হবে কি করতে হবে না। থ্যাংক ইউ সবাইকে পুরো ক্লাসটা দেখার জন্য।